হ্যালো মাই ডিয়ার মানবিকের সকল স্টুডেন্টস, আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা গ্রহণ করো এবং আমি আমার হৃদয় থেকে তোমাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর একটা মাস্টার ক্লাস আনতেছি। দ্বিতীয় অধ্যায়ে আমি তোমাদের একেবারে পাই টু পাই ইনশাল্লাহ তোমাদের কভার করে দিচ্ছি। আর দ্বিতীয় অধ্যায় আমি যা পড়াবো এখন, এর বাইরে তোমাদের কোনো গাইড থেকে বা কোনো বই থেকে কিছুই পড়া লাগবে না। একেবারে একটা মাস্টার ক্লাস উপহার দিচ্ছি। টাইপ আকারে আমাদের এখানে এমসিকিউ করানো হবে, টাইপ আকারে সৃজনশীল বোর্ডের প্রশ্ন করানো হবে। তাহলে আমরা আসো শুরু করি। অধ্যায় 2 এর নাম কিন্তু মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। আর এই দ্বিতীয় অধ্যায়ে যে অঙ্কগুলো আছে, তোমরা যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝে করতে পারো তাহলে তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো আছে ওগুলো ইজি হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়টা ভূগোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। আশা করি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা, যদি এই ক্লাসটা করো তাহলে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি টাইপ 1-এ রাখছি মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এটা বইয়ের অংশ, মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। বইয়ের অংশটা আমি মূলত আলোচনা করি না, তোমরাও জানো। আমি বইয়ের অংশ থেকেই টাইপ আকারে বেসিক আলোচনা করব, তারপরে বেসিক এমসিকিউ এবং বেসিক সৃজনশীল আলোচনা করব। প্রথমে অল্প একটু অংশ নিছি মহাকাশ এবং মহাবিশ্ব। মহাকাশ এবং মহাবিশ্ব প্রথম অংশটা, ঠিক আছে। এখন আসো আমরা প্রথম অংশটা বেসিক আলোচনা করি। প্রথমে আমাদের দেখো বেসিক আলোচনায় এখানে মহাকাশ এবং মহাবিশ্ব বলতে কি বোঝায়। আমাদের ডানে বামে উপরে নিচে অসীম যে জায়গাটা আছে, এই জায়গাটাই কিন্তু আমাদের মহাবিশ্ব, তাই না? এখন যেটার আমি বেসিক দেখো লিখছি, আমরা সবাই কিন্তু পৃথিবীতে বাস করি। পৃথিবীর চারিদিকে অনেক খালি জায়গা আছে, এটাকে বলে আমাদের মহাকাশ। এই খালি যে জায়গাটা, এটাকে বলে মহাকাশ। মহাকাশে কি কি আছে তোমরা কিন্তু আকাশের দিকে তাকাইলে দেখতে পারো যে সূর্য আছে, চাঁদ আছে, তারা আছে, গ্রহ আছে, আরও অনেক ধরনের অদ্ভুত জিনিস আছে। এই সব কিছু মিলেই আমাদের তৈরি হয়েছে এই আমাদের মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার মহাকাশ আসো। মহাকাশ হলো আকাশের সেই জায়গা যার শুরু আছে কিন্তু শেষ নাই। হয়তো বা শেষ আছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা যতদূর তাকাই তার বাইরে আরও অনেক জায়গা আছে। তাই মহাকাশ আদি অন্তহীন আকাশ, মানে যার কোনো শেষ নাই। আকাশের বিশাল যে খালি জায়গা, সেটাকে আমরা মহাকাশ হিসেবে বলতে পারি। আকাশের বিশালতা, এটা অসীম, সেটাকে আমরা মহাকাশ হিসেবে চিহ্নিত করতে পারি। মহাকাশে কি কি আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমেই আমরা আকাশের দিকে তাকাইলে দেখতে পারবো একটা জ্বলন্ত পিণ্ড, অগ্নিপিণ্ডর মতো, সেটাকে আমরা সূর্য বলি। সূর্য একটি নক্ষত্র। এখন নক্ষত্র কি সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। সূর্যের নিজস্ব আলো আছে, এরকম বলা যেতে পারে। নক্ষত্র কি? নক্ষত্র হলো এরকম একটা বস্তু যার নিজস্ব আলো আছে। আমার তোমার আমাদের কিন্তু নিজস্ব আলো নাই, তার মানে আমরা নক্ষত্র না, তাই না? তাহলে সূর্য সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আরো আমরা বিস্তারিত জানবো। চাঁদ, চাঁদ হলো পৃথিবীর একটা উপগ্রহ। উপগ্রহ জিনিসটা কি? গ্রহকে কেন্দ্র করে যারা আবর্তিত হয় তাদের উপগ্রহ বলা হয়। চাঁদ পৃথিবীর উপগ্রহ। এখন যে গ্রহগুলো আছে, আমাদের 8টা গ্রহ আছে, সবগুলো গ্রহের একটা উপগ্রহ থাকবে এরকম কোনো কথা না। কিছু কিছু গ্রহের কোনোই উপগ্রহ নাই, আবার কিছু কিছু গ্রহের অনেকগুলো উপগ্রহ আছে। মঙ্গল গ্রহের 2টো উপগ্রহ আছে। তাহলে এখানে চাঁদ সম্পর্কে আমরা একটু পয়েন্ট আকারে লিখছি। এখানে চাঁদের একটা ছবি দেখাইলাম, এখানে মানে জিনিসটা ভালো দেখাচ্ছে। এবার গ্রহ দেখো, গ্রহ নিজেরা আলো দেয় না, তাই না? গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে, পৃথিবী একটি গ্রহ। এখানে আমাদের এই যে দেখো, এটা হলো সূর্য, সৌরজগৎ। এটা সৌরজগৎ। এই যে এখানে 8টা গ্রহ, ওদের কক্ষপথে আবর্তিত হচ্ছে, তাই না? খুব এখানে দেখা যাচ্ছে, একেবারে স্পষ্টই আমি মনে করি দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা, পরবর্তীতে আসো আমরা দেখো নক্ষত্র। নক্ষত্র মানে যার নিজস্ব আলো আছে, যেমন সূর্য একটি নক্ষত্র। এখানে দেখো আকাশে ঝিলমিল করতেছে অনেকগুলো নক্ষত্র। এখানে আমি নক্ষত্র, এটার অপর নাম তারা। ধূমকেতু, ধূমকেতু হলো লেজওয়ালা তারার মতো দেখায়। তুমি আকাশের দিকে তাকায় রইছো, হঠাৎ করে দেখবা যে জ্বলন্ত অগ্নিকুণ্ড এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এটা ধূমকেতু। তবে ধূমকেতু আর উল্কার ভিতর কিছু পার্থক্য আছে। ধূমকেতু অনেক দূরে থাকে, পৃথিবীর বায়ুমণ্ডলে ধূমকেতু প্রবেশ করে না, অনেক দূরে থাকে। আর উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পৃথিবীতেও আশ্রে পড়ে। ধূমকেতু কিন্তু পৃথিবীতে আশ্রে পড়ে না। এই যে ধূমকেতু দেখো, আর ধূমকেতুর একটা লেজ আছে এরকম বলা হয়, কারণ ধূমকেতু যখন মানে খুব ফোর্সে চলে যায় তখন ও লেজের মতো একটা অংশ দেখা যায়। আচ্ছা, ধূমকেতু নিয়ে আমি আরেকটু বিস্তারিত এখানে লিখছি। তোমরা যদি জানার আগ্রহ হয় তাহলে এখান থেকে পড়তে পারো। এটা বইয়ের বাইরে থেকে আমি লিখছি, যদি জানার আগ্রহ থাকে এখান থেকে পড়তে পারো। উল্কা,
এখন উল্কা হলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পৃথিবীতে আছড়ে পড়ে। আর উল্কা আর ধূমকেতুর ভিতরে এরকম পার্থক্য বলা যেতে পারে, ধূমকেতু ধুলা বরফ বায়ু দিয়ে তৈরি, কিন্তু উল্কাটা কঠিন শিলাখণ্ড দিয়ে তৈরি, মানে পাথরের মতো অনেকটা। উল্কা পৃথিবীতে আছড়ে পড়ে, ঠিক আছে, মানে পৃথিবীতে অনেক উল্কা আছড়ে পড়ছে। এখানে আমি উল্কার একটা ছবি দেখালাম, মানে উল্কাও কিন্তু এরকম ধূমকেতুর মতো দেখা যায়, জ্বলন্ত আগুন ছুটে আসতেছে। উল্কা নিয়েও আমি এখানে বিস্তারিত আরেকটু লিখে রাখছি, তোমাদের জানার আগ্রহ থাকলে এখান থেকে একটু দেখে নিতে পারো। আচ্ছা, আমাদের দেখো পৃথিবীতে সব থেকে বড় যে উল্কাপাতটা, উল্কা নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, দেখো উল্কা কিন্তু আমাদের পরিষ্কার আকাশে দেখা যায়, আর এটা কিন্তু আমাদের নিকটবর্তী বায়ুমণ্ডলের ভিতরে প্রবেশ করে। এখন উল্কা দেখো, এই যে এখানে এই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা আসে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা আসে। যেমন বেশিরভাগ উল্কা বায়ুমণ্ডলে জ্বলে ভস্মীভূত হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, খুব কম আছে পৃথিবীতে পৌঁছায়। আর পৃথিবীতে পড়া সবচেয়ে বড় উল্কাপিণ্ড হলো হোবা। এই যে দেখো এত বড় উল্কাপিণ্ড, এটা দেখছো মানুষ কতটুকু আর এ কতটুকু, এই উল্কা অনেক বড় হোবা। এইটা নামিবিয়ায় পড়ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই এমসিকিউটা একটু মনে রাখো। আমাদের দেখো এবার আরো কিছু জিনিস নিয়ে আমরা একটু জানি, নিহারিকা পালসার কৃষ্ণবামন কৃষ্ণগহ্বর, আরো কিছু জিনিস আমাদের আকাশে আমরা তাকাইলে দেখতে পারবো। আপাতত এখন তোমরা শুধু এগুলোর নামই জানো। কক্ষপথ জিনিসটা কি, মানে আমাদের যে গ্রহগুলো আছে, আমাদের যে উপগ্রহগুলো আছে, আমাদের যে সূর্য, প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে বা একটা নির্দিষ্ট অক্ষে আবর্তিত হয়, একে বলে কক্ষপথ, ঠিক আছে, একে কক্ষপথ বলে। যেমন এখানে এবার আসো আমরা জ্যোতিষ্ক নিয়ে একটু আলোচনা করি। জ্যোতিষ্ক বলতে মহাকাশে অবস্থিত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু, যে মহাজাগতিক যে বস্তুগুলো আছে তাদের সামগ্রিক রূপকে বোঝানো হয়, যা পৃথিবী ছাড়া মহাবিশ্বের সব কিছুকে অন্তর্ভুক্ত। সহজ ভাষায় রাতের আকাশে আলো দেয় এমন সব বস্তু, তারা বা নক্ষত্র। সহজ কথা, যারা আলো দেয় এদেরকে তারা বা নক্ষত্র বলা হয়। আর দিনে সূর্য আলো দেয়, কারণ সূর্যটা অনেক উজ্জ্বল জ্যোতিষ্ক, আর রাতে চাঁদ সহ অন্যান্য জ্যোতির্ময় বস্তুই হলো আমাদের জ্যোতিষ্ক। এবার মহাবিশ্ব সম্পর্কে কিন্তু আমরা একটু আলোচনা করছি, মহাবিশ্ব কত বড় এটা কিন্তু বিজ্ঞানীরা সঠিক এখনো ধারণা করতে পারেননি। বিজ্ঞানীরা দেখো এখানে আমাদের কি করছে সেই সম্পর্কে তোমাদের বইতে একটু লেখা আছে, সেটা বিজ্ঞানীরা প্রতিদিন কিন্তু আমাদের মহাবিশ্ব নিয়ে গবেষণা করতেছেন, কন্টিনিউ গবেষণাটা কিন্তু রানিং আছে, নতুন নতুন বিভিন্ন তথ্য আবিষ্কার করতেছেন, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ছবি আমাদের দেখতে পারতেছি, কিন্তু কিছু কিছু রহস্য আছে যেগুলো এখনো জানা যায়নি, তাই না? এখন সহজে মনে রাখার জন্য এগুলো একটু মনে রাখতে পারো, যেমন সূর্য নক্ষত্র, চাঁদ হলো উপগ্রহ, পৃথিবীটা গ্রহ, সবকিছু মিলেই আমাদের মহাবিশ্ব। তাহলে টাইপ 1 অল্প একটু অংশ আমি নিছি, আসো টাইপ 1 এর আমরা যদি পারি এমসিকিউ গুলো সমাধান করা শুরু করি। প্রথমে আমি কিছু অনুশীলনের এমসিকিউ রাখছি, অনুশীলনের এমসিকিউ আসলে টাইপ 1 এর ভিতরে পড়ে না, তারপরও অনুশীলনের এমসিকিউ গুলো আমি টাইপ 1 এই রাখছি। আসো টাইপ 1 এর অনুশীলনের এমসিকিউ গুলো আগে শুরু করি। আমাদের প্রথমে আছে কোন গ্রহের 27টি উপগ্রহ আছে। এই প্রত্যেকটা গ্রহের আমি সুন্দর করে টেবিল সামনে তোমাদের দেখাচ্ছি, ওই টেবিলটা যদি তোমরা মনে রাখতে পারো সকল এমসিকিউ তাহলে তোমরা পাইরে যাবা। টেবিলটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। উপগ্রহ 27টি আছে হলো ইউরেনাসের, উপগ্রহ 27টি আছে ইউরেনাসের। আহিক গতির ফলে কি হয়, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আছে। আহিক গতির ফলে দেখো, এটাও আমাদের পরবর্তীতে আমি বিস্তারিত অনেক আলোচনা করব। আহিক গতির ফলে আমাদের এই যে দিন রাত্রি হয়, আহিক গতি কি সেটা আমি আলোচনা করব। পৃথিবীতে মানে পৃথিবীর দুটো গতি, একটা হলো আহিক গতি আর একটা হলো বার্ষিক গতি। পৃথিবী যদি গোল হয় পৃথিবী ঘোরে, পৃথিবীর মানে যদি মনে করো পৃথিবী স্থির এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পৃথিবী ঘোরে, পশ্চিম থেকে পূর্বে ঘোরে, এটা হলো আহিক গতি। আর পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘোরে এটা হলো বার্ষিক গতি। এই আহিক গতির ফলে দিন রাত্রি হয় আর তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়। তাহলে মূলত এটা খ হবে, খ 1 আর 3 খ হবে। পরবর্তীতে দেখো উপরের চিত্রে, এটা তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, এই চিত্রটা এখানে একটা এই যে পৃথিবীর চিত্র দেওয়া ছিল, ঠিক আছে, এখানে একটা পৃথিবীর চিত্র দেওয়া ছিল, এই যে এরকম একটা পৃথিবীর চিত্র, ঠিক আছে, এরকম পৃথিবীর চিত্র দেওয়া রয়েছে, এই যে এরকম, এটা চিত্রটা এরা মিস্টেক করছে, ঠিক আছে, চিত্র দেওয়া রয়েছে এরকম একটা চিত্র দেওয়া রয়েছে, ঠিক আছে, এই যে এরকম, এই যে এরকম একটা পৃথিবীর চিত্র দেওয়া রয়েছে। আচ্ছা, এই তাহলে উপরের চিত্রে উলম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে 0 ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখা কোনটি? আমি এইগুলো পরবর্তী টাইপে বিস্তারিত আলোচনা করতেছি, একটু লক্ষ্য করো।
এখানে একটু মনে রাখো মূল মধ্যরেখা, এটা হবে মূল মধ্যরেখা, একটু মনে রাখো এই জিনিসগুলো। আমি পরে এগুলো বিস্তারিত আলোচনা করব টাইপ আকারে। উক্ত রেখাগুলো গুরুত্বপূর্ণ কারণ এদের সাহায্যে কি করা যায়, দেখো এদের সাহায্যে স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায়, কোনো স্থানের সঠিক অবস্থা জানা যায়, আর সমুদ্রগামী জাহাজের অবস্থাও নির্ণয় করা যায়। হ্যাঁ, তিনটাই হবে, ঘ হবে, ঠিক আছে, এটা আমাদের তিনটাই হবে। অনুশীলনের হয়ে গেল। এবার আসো আমরা টাইপ 1-এর এখান থেকে যেগুলো আসছে বোর্ডে এইরকম ধরনের কিছু আলোচনা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে চলে আসো। 5 নম্বর, নিচের কোন জ্যোতিষ্কটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত, ঠিক আছে। দিনাজপুর বোর্ড 23-এ আসছে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত কোনটি, ঠিক আছে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত কিন্তু সূর্য, আর সূর্য একটা নক্ষত্র, তার মানে গ হবে। একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ হলো 6 আসো। একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ হলো ছায়াপথ, এটা অনেকবার আসছে, ঠিক আছে, এটা অনেকবার আসছে। আর সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? 7। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টারাই, ঠিক আছে, প্রক্সিমা সেন্টারাই। মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকার ও আকৃতি কেমন? মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকার ও আকৃতি শৈল্পিকার, এই যে শৈল্পিলাকার ও উপবৃত্তকার, শৈল্পিলাকার ও উপবৃত্তকার। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারায় দূরত্ব কত? পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারায় দূরত্ব 4.2 আলোকবর্ষ। এইগুলো একটু পরে আমি আরো বিস্তারিত আলোচনা করতেছি, একটু ওয়েট করো, ঠিক আছে। এগুলো একটু আমি বিস্তারিত আলোচনা পাবা এগুলার। নিম্নের কোন জ্যোতিষ্কে নিজস্ব আলো আছে? নিম্নের কোন জ্যোতিষ্কে নক্ষত্রের নিজস্ব আলো আছে? নক্ষত্রের নিজস্ব আলো আছে। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? অথবা পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো, 11তে আসো। পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো, পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো সূর্য। এটা বহুতবার আসছে, দেখছো, এটা এসে ভরে গেছে। নক্ষত্র কি দিয়ে তৈরি? 12। নক্ষত্র হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। নক্ষত্র হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি। প্রক্সিমা সেন্টারাই কি? প্রক্সিমা সেন্টারাই হলো নক্ষত্র, সূর্যের নিকটতম নক্ষত্র। আদি অনন্তহীন এই আকাশকে কি বলে? আদি অনন্তহীন এই আকাশকে মহাকাশ বলে। এটা ভুল করছে। আদি অনন্তহীন এই আকাশকে মহাকাশ বলে, ঠিক আছে। মহাকাশ, জ্যোতিষ্ক দুইবার লিখছে কেন? মহাকাশ বলে। আদি অন্তহীন এই আকাশকে মহাকাশ বলে। মহাকাশে রয়েছে অসংখ্য, মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক, ঠিক আছে। মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক। মহাবিশ্ব কি নিয়ে গঠিত হয়েছে? 16তে আসো। মহাবিশ্ব জ্যোতিষ্ক মণ্ডলী নিয়ে গঠিত হয়েছে, জ্যোতিষ্ক মণ্ডলী। মহাকাশের কি নেই? 17তে আসো। মহাকাশের শুরু ও শেষ নেই। মহাকাশের শুরু ও শেষ নেই। আসো আমরা টাইপ 2-এ আলোচনা করব এবার নক্ষত্র, ঠিক আছে। টাইপ 2 আমাদের এবার আলোচনা হবে নক্ষত্র নিয়ে। তোমাদের বইয়ের নক্ষত্র যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আমি আলোচনা করব। নক্ষত্র, নক্ষত্র মণ্ডলী, নীহারিকা, ছায়াপথ, উল্কা, ধূমকেতু, ঠিক আছে। তারপর গ্রহ, উপগ্রহ, ঠিক আছে, গ্রহ উপগ্রহ এইগুলো নিয়ে আলোচনা করব। মানে সৌরজগতের আগ পর্যন্ত তোমরা দাগায় রাখতে পারো। সৌরজগতের আগ পর্যন্ত আমি টাইপ 2 আলোচনা করব, সৌরজগতের আগ পর্যন্ত। আচ্ছা, প্রথমে আসো আমরা নক্ষত্র। এখানে আমি নক্ষত্র কিভাবে তৈরি হয়, নক্ষত্রের একটা জীবন চক্র তোমাদের দেখাইছি। এটা আপাতত তোমাদের এসএসসি লেভেলের দরকার নাই, তবে এই চিত্রটা আমার কাছে ভালো লাগছে বলে রাখছি। তাহলে নক্ষত্র নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখো এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস তোমাদের এমসিকিউর জন্য পড়তে হবে, ঠিক আছে। এগুলো একটু মুখস্থও করতে হবে। আচ্ছা, আমাদের আকাশে যেগুলো দেখি এবং যাদের নিজস্ব আলো আছে সেইগুলোই মূলত নক্ষত্র, এটা মনে রাখতে হবে। আকাশে অসংখ্য নক্ষত্র আছে, খালি চোখে আমরা কয়েক হাজারের মতো নক্ষত্র দেখতে পাই, এর বেশি দেখতে পারি না। আরও যত দূরে নক্ষত্র আছে, যে দূরে যে নক্ষত্রগুলো আছে সেগুলো দেখতে গেলে আমাদের দূরবীন লাগবে। এবার নক্ষত্র কি দিয়ে তৈরি? নক্ষত্র হলো জ্বলন্ত গ্যাসের গোলা। নক্ষত্র মূলত তৈরি হয় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমাদের টাইপ 1-এ এই এমসিকিউটা আসছে কিন্তু। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি নক্ষত্র। তাপমাত্রা খুব বেশি, প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। নক্ষত্রের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মনে রাখবা। সূর্য খুব উজ্জ্বল বলে সূর্য খুব উজ্জ্বল বলে অন্য নক্ষত্র সূর্যের আলোর কাছে মিয়মান হয়ে যায়, এই জন্য সূর্যই দেখা যায়, অন্যগুলো নক্ষত্র দেখা যায় না। আচ্ছা, নক্ষত্রের দূরত্ব দেখো, এইটা আমাদের টাইপ 1-এর ভিতরে এই এমসিকিউগুলো হয়ে গেছে, কিন্তু টাইপ 2-এ রাখলে মনে হয় ভালো হতো, এটা সরি ফর মিস্টেক। এটা দেখো আমাদের সূর্য 1 বছরে যতটুকু আলোর
মানে দূরত্ব অতিক্রম করে, 1 বছরে যতটা আলো দূরত্ব অতিক্রম করে তাকে বলে 1 আলোকবর্ষ। এখানে আগে আমরা একটু দেখে নিই। দেখো সূর্য 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার 1 বছরে আলো যত দূর যায় তাকে বলে 1 আলোকবর্ষ, এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। এবার সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, গুরুত্বপূর্ণ এমসিকিউ। তার মানে তুমি যে সূর্যটা তুমি এখন দেখতেছো, এই সূর্যটা কিন্তু অতীতের সূর্য। কত সময়ের অতীতের সূর্য? এই 8 মিনিট 19 সেকেন্ড আগের সূর্য। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তার মানে আমি যে সূর্যটা এখন দেখতেছি এটা কিন্তু অতীতের সূর্য। বর্তমানে সূর্য সরাসরি দেখা যাবে না, তাহলে সূর্যের কাছে যাইতে হবে। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টারাই। এই যে দেখো সূর্য, এই হলো 2 আলোকবর্ষ, মনে করো এখানে দেখানো হয়েছে চিত্রে, এখানে দেখানো হয়েছে 4 আলোকবর্ষ। এই 4 আলোকবর্ষের এই যে এখানে একটা দেখো, এখানে সূর্যের নিকটতম একটা নক্ষত্র আছে, এটার নাম প্রক্সিমা সেন্টারাই। ঠিক আছে, বইতে মানে আমি অন্য জায়গায় গুগলে সার্চ দিয়ে দেখলাম সেন্টারাও এরকম আছে। এই যে সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই, আর এটার দূরত্ব কিন্তু 4.2 আলোকবর্ষ, তাই না? এটা মনে চিত্রে আমি এই কারণে দেখাইলাম। আচ্ছা, পরবর্তীতে আসো, আমাদের নক্ষত্র মণ্ডলী, যখন কতগুলো নক্ষত্র একত্রিত হয়ে একটা চিত্রের মতো তৈরি করে সেটা হয়ে যায় নক্ষত্র মণ্ডলী। বিভিন্ন ধরনের নক্ষত্র মণ্ডলী আছে, যেমন সপ্তর্ষি মণ্ডলী, তারপর কালপুরুষ, ক্যাসিওপিয়া, লঘু সপ্তর্ষি, বৃহৎ কুকুর মণ্ডলী। ঠিক আছে, অনেক ধরনের নক্ষত্র মণ্ডলী আছে। ঠিক আছে, এবার নক্ষত্র মণ্ডলী দেখো, আকাশে কিছু নক্ষত্র মিলে আকৃতির মতো দেখায়। ঠিক আছে, একটা মানে চিত্রের মতো দেখায়। ঠিক আছে, যেমন এখানে আমি একটা সপ্তর্ষি মণ্ডলী দেখাইছি। ঠিক আছে, এখানে দেখো সপ্তর্ষি মণ্ডলী দেখাইছি। সপ্তর্ষি মণ্ডলী মানে 7টা নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে সপ্তর্ষি মণ্ডলী। এটা অনেকটা ভাল্লুকের মতো দেখাবে। ঠিক আছে, ভাল্লুকের মতো দেখায় সপ্তর্ষি মণ্ডলী বা গ্রেট বিয়ার। ঠিক আছে, এই যে দেখো এইটাকে অনেকটা ওই যে মানে এই তারাগুলো এমন ভাবে তুমি আকাশে মাঝে মাঝে যে চিত্র দেখা যায় না, যে নক্ষত্র দেখে অনেক সময় মনে হয় একটা মানুষ, একটা পশু। ঠিক আছে, এইগুলো মূলত নক্ষত্র মণ্ডলী। কিছু নক্ষত্র একত্রে হয়ে মানে চিত্রের মতো দেখায়। এই যে এটা আমি সপ্তর্ষি মণ্ডলের চিত্র দেখাইছি। পরবর্তীতে এখানে দেখো সপ্তর্ষি মণ্ডল নিয়ে আমি এক্সট্রা আরো কিছু তোমরা যদি জানতে চাও, আমি অতিরিক্ত কিছু লিখে রাখছি, যে সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা আবার মনীষী বা ঋষিদের নামে রাখা হয়েছে। এটা নিয়ে মানে আমার কাছে ভালো লাগছে বলে আমি এক্সট্রা কিছু তথ্য তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তীতে আমাদের দেখো গ্যালাক্সি। অনেক নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, সামগ্রিক মহাজাগতিক বস্তু মিলে তৈরি হয় আমাদের গ্যালাক্সি। এই যে যেমন গ্যালাক্সির চিত্র দেখাইছি, মানে অসীম বড়, অসীম বড়। আচ্ছা, মহাকাশে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। 100 বিলিয়ন গ্যালাক্সি আছে, মানে অনেক অসীম অসীম গ্যালাক্সি আছে, যা গুণে পারা যাবে না। এই গ্যালাক্সিগুলোর আকার কিছু স্বল্পির আবার কিছু ডিম্বাকার। আচ্ছা, স্বল্পিল গ্যালাক্সি বড়, এটা মনে রাখো, স্বল্পিল গ্যালাক্সি বড় আর ডিম্বাকার গ্যালাক্সি বেশি উজ্জ্বল। এগুলো এমসিকিউর জন্য মনে রাখো। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে, নোট করে এইভাবে পড়বা। আচ্ছা, একটি গ্যালাক্সির ছোট অংশকে বলে ছায়াপথ, এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার নীহারিকা আসো। নীহারিকা হলো অসংখ্য কম আলো বিশিষ্ট নক্ষত্রের ঝাঁক। সব নক্ষত্রের আলো তো সমান না, কিছু নক্ষত্রের আলো অনেক বেশি, যেমন সূর্য আমাদের কাছে সূর্যের আলো অনেক বেশি, এই জন্য সূর্যের আলোর কাছে অন্যান্য নক্ষত্র মিয়মান হয়ে যায় বলে অন্যান্য নক্ষত্র দেখা যায় না। কিন্তু কিছু কিছু নক্ষত্র আছে যাদের আলো কম, এই কম আলো বিশিষ্ট নক্ষত্রের এক ঝাঁক একত্রে তৈরি হয় নীহারিকা। এই যে যেমন এখানে আমি দেখাচ্ছি ছোট ছোট নক্ষত্র, তারা মিলে তৈরি করছে নীহারিকা। নীহারিকা, অনেক নীহারিকা গ্যাসে ভরা। আবার একটি নীহারিকায় থাকতে পারে কোটি কোটি নক্ষত্র। তার মানে বুঝতেছো, নীহারিকাও বিশাল সাম্রাজ্য নিয়ে অনেক বড়। অনেক দূরে আলাদা আলাদা নক্ষত্র থাকে বলে যে নীহারিকাগুলো আমরা দেখতে পারি না। এবার ছায়াপথ আসো। ছায়াপথ গ্যালাক্সির একটি অংশ, ছোট একটা অংশ। আকাশে সাদা আলো লম্বা রাস্তার মতো দেখা যায়। ছায়াপথ মূলত আকাশে সাদা আলো লম্বা ছায়ার মতো দেখা যায়। এতে আছে লক্ষ কোটি নক্ষত্র। শীতের রাতে পরিষ্কার আকাশে ভালো দেখা যায়। শীতের আকাশে পরিষ্কার রাতে তুমি ছায়াপথ দেখতে পারবা। আমাদের সৌরজগৎ এই ছায়াপথের ভিতরে অবস্থিত, আর আমাদের ছায়াপথের নাম কিন্তু এই যে মিল্কি ওয়ে। ঠিক আছে, এই যে দেখো আমাদের এই যে ছায়াপথটা এই যে এইখানে অবস্থিত, এরকম একটা চিত্র আমি রাখছি, দেখো স্পষ্ট মনে হয় দেখা যাচ্ছে আমাদের ছায়াপথটা ওই জায়গায়। ঠিক আছে, ওইখানে আমাদের ছায়াপথটা অবস্থিত। উল্কা দেখো, উল্কা নিয়ে কিন্তু আমি আগে আমরা একটু আলোচনা করছি। এই যে রাতে হঠাৎ করে ছুটে যাওয়ার মতো যেটা আমাদের দেখা যায় আর যেটা বায়ুমণ্ডলে প্রবেশ করে সেটা উল্কা। ঠিক আছে, এটাকে তারা খসা অনেকে বলে, আসলে এগুলো ছোট পাথরের টুকরা। ঠিক আছে, আচ্ছা, বায়ুর সাথে সংঘর্ষে জ্বলে ওঠে।
উল্কা কিন্তু আমাদের বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন বায়ুর সাথে সংঘর্ষে জ্বলে ওঠে। বেশিরভাগ উল্কায় আমাদের ছোট, কিন্তু ওই যে পৃথিবীতে যে উল্কাটা সব থেকে বড় উল্কা পড়ছিল নামিবিয়ায়, হোবা উল্কা, ঠিক আছে, সেটা মনে রেখো। আচ্ছা, সেকেন্ডে 3 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসে উল্কা, এটাও গুরুত্বপূর্ণ। এগুলো এমসিকিউর জন্য পড়বা, এগুলো পড়তে হবে, ঠিক আছে, বোঝার থেকে এগুলো বেশি মুখস্থ করতে হবে। ধূমকেতু দেখো, ধূমকেতু নিয়েও আমরা আলোচনা করছি, কিন্তু ধূমকেতু আর উল্কার ভিতর সাদৃশ্য আছে, কিন্তু ধূমকেতু মূলত, উল্কা কিন্তু কঠিন শিলা দিয়ে তৈরি, আর ধূমকেতু ধুলাবালি, বায়ু, বরফ এইগুলো দিয়ে তৈরি। ধূমকেতু জ্বলন্ত থাকে, কিন্তু ধূমকেতু অনেক দূরে থাকে, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না এবং পৃথিবীতেও আশ্রে পড়ে না। ধূমকেতু যখন সূর্যের কাছে আসে তখন দেখা যায় ধূমকেতুর একটি মাথা আর একটি লেজ আছে, ঠিক আছে। যত কাছে আসে ধূমকেতু, যত কাছে আসে তার এই যে পিছনের যে লেজটা তত বড় হয়, ঠিক আছে। অনেক বছর পর দেখা যায়, যেমন বিখ্যাত একটা ধূমকেতু আছে, যেমন হ্যালির ধূমকেতু। এই হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। হ্যালির ধূমকেতু লাস্ট কবে দেখা গেছে সেটা একটু তোমরা সার্চ দিয়ে দেখো। আমাদের জীবন দশায় কি আরেকটা নতুন ধূমকেতু দেখতে পারবো কিনা সেটাও একটা বিষয়। এবার গ্রহ দেখো, আমাদের গ্রহ বলতে যার নিজস্ব আলো নাই, আমরা যেখানে বাস করি এটাও কিন্তু একটা গ্রহ, এটা পৃথিবী, এটা একটা গ্রহ, এটাও পৃথিবী। আমাদের সৌরজগতে 8টি গ্রহ আছে, এই যে এখানে আমি 8টি গ্রহের চিত্র দেখাইছি। সূর্যের দূরত্ব অনুযায়ী 1 নম্বর গ্রহ বুধ, 2 নম্বর গ্রহ শুক্র, 3 নম্বর পৃথিবী, 4 নম্বর মঙ্গল, 5 বৃহস্পতি, 6 শনি, 7 ইউরেনাস, 8 নেপচুন। এই দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর অবস্থান জানতে হবে, দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর অবস্থান জানতে হবে, তাহলে তুমি এমসিকিউ সৃজনশীল উত্তর দিতে পারবা। যেমন তোমার 3 নম্বর গ্রহ হলো পৃথিবী, 4 নম্বর গ্রহ হলো মঙ্গল, 5 নম্বর গ্রহ হলো বৃহস্পতি। কোন গ্রহ বড়, কোন গ্রহের আয়তন কত, কোন গ্রহের কয়টা উপগ্রহ আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার উপগ্রহ দেখো, গ্রহকে কেন্দ্র করে, এই যে এটা আমাদের পৃথিবী, এই গ্রহকে কেন্দ্র করে ঘোরে যে মহাজাগতিক বস্তুগুলো, সেগুলোকে বলে উপগ্রহ। এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীকে কেন্দ্র করে যে মহাজাগতিক বস্তুটা ঘুরতেছে সেটা হলো চাঁদ। তাহলে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহেরও নিজস্ব আলো নাই, সূর্যের আলো প্রতিফলিত করে, মানে সূর্যের আলো উপগ্রহের উপর পড়ে, সেটা তারপর উজ্জ্বল দেখায়, তার মানে তাদের নিজস্ব কোনো আলো নাই। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আবার বুধ আর শুক্র গ্রহের কোনো উপগ্রহ নাই, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে। বুধ আর শুক্র গ্রহে কোনো উপগ্রহ নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ আসে। আমাদের কৃত্রিম উপগ্রহ দেখো, মানুষ তৈরিকৃত যে উপগ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সেগুলো কৃত্রিম উপগ্রহ। যেমন এই যে আমাদের দেশেও কিন্তু কৃত্রিম উপগ্রহ তৈরি করা আছে, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহের কারণে আবহাওয়ার খবর জানা যায়, মোবাইল ও টিভি যোগাযোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, গোয়েন্দা কাজ করা যায়, পরিবেশ দূষণ দেখা যায়। এবার তুমি যদি এক লাইনে এই টাইপ 2 এর সামারিগুলো মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো। নক্ষত্র মানে যার আলো আছে, আলো আর গ্রহ, আলো নাই কিন্তু সূর্যকে ঘুরে, মানে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, সেটা হলো গ্রহ। আর গ্রহকে ঘোরে সেটা হলো উপগ্রহ, ঠিক আছে। মানে গ্রহকে কেন্দ্র করে যেটা ঘোরে সেটা উপগ্রহ, আর মানুষ বানাইছে যে উপগ্রহগুলো সেগুলোকে বলে কৃত্রিম উপগ্রহ। এগুলো একটু মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে টাইপ 2 এর আসো আমরা এমসিকিউ করি। টাইপ 1 এর আমরা সৃজনশীল প্রশ্ন করিনি, কারণ বোর্ডের টাইপ 1 এর ওইটুকু অংশের সৃজনশীল প্রশ্ন হয় না, ঠিক আছে। তাহলে টাইপ 2 এর আসো, আমরা এমসিকিউ গুলো শুরু করি আগে। কালপুরুষ হচ্ছে 18তে আসো। কালপুরুষ কি? নক্ষত্র মণ্ডলী, ঠিক আছে। কালপুরুষ হলো নক্ষত্র মণ্ডলী। 19 আর 20 নং প্রশ্নের উত্তর আমরা দেব। এ গ্রহের বৈশিষ্ট্য দেখো, এই যে সূর্যর থেকে কক্ষপথে 1 2 3 নম্বর গ্রহ, সূর্য থেকে 3 নম্বর গ্রহ। আমি কিন্তু বলছি সূর্য থেকে 3 নম্বর গ্রহ হলো আমাদের পৃথিবী, ঠিক আছে। তাহলে এ গ্রহের বৈশিষ্ট্য, একমাত্র উপগ্রহ চাঁদ, হ্যাঁ, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, ঠিক আছে। তাহলে অক্সিজেন ও নাইট্রোজেন আছে, হাইড্রোজেন ও হিলিয়াম আছে, অক্সিজেন ও নাইট্রোজেন আছে, ঠিক আছে। অক্সিজেন ও নাইট্রোজেন আছে 2, হ্যাঁ 2 হবে, অক্সিজেন ও নাইট্রোজেন আছে, ঠিক আছে। হাইড্রোজেন আর হিলিয়াম না, এই বিষয়ে হাইড্রোজেন আর হিলিয়াম নাই, ঠিক আছে। হাইড্রোজেন আর হিলিয়াম মতো আছে। এই গ্রহের বৈশিষ্ট্য হাইড্রোজেন ও হিলিয়াম, অক্সিজেন ও নাইট্রোজেন আছে, এই দুটো হবে, 1 আর 2, ক হবে, ঠিক আছে, এটা হবে ক। আচ্ছা, সি থেকে বি গ্রহের দূরত্ব কত কিলোমিটার? আমরা সি থেকে বি গ্রহের দূরত্ব এখনো এত দূর আলোচনা করিনি, কিন্তু এগুলো চলে আসছে, ঠিক আছে, এগুলো চলে আসছে আমাদের। সি থেকে বি গ্রহের দূরত্ব, ঠিক আছে। আমি বলছি এগুলো তোমাদের আমি একটা সুন্দর টেবিল দিলে মনে রাখার একটা সিস্টেম বলে দেবো। সি থেকে বি গ্রহ মানে 1 নম্বর গ্রহ হলো শুক্র, ঠিক আছে। শুক্র আর বুধের মনে হয় দূরত্বটা বের করতে বলছে, ঠিক আছে। দূরত্ব কত কিলোমিটার, ঠিক আছে, দূরত্ব কত কিলোমিটার? আপাতত এটা একটু মনে রাখো, 5 কিলোমিটার, ঠিক আছে। এই যে 5 কোটি কিলোমিটার, 5 কোটি কিলোমিটার। আচ্ছা, এবার 21-এ আসো।
চিত্রে এ চিহ্নিত গ্রহটির পরিক্রমণকাল কত? এ চিহ্নিত গ্রহটির পরিক্রমণকাল কত? ঠিক আছে, এই যে 3 নম্বর গ্রহ কিন্তু 1 2 3, 3 নম্বর গ্রহ কিন্তু পৃথিবী, তাহলে 365 দিন পরিক্রমণকাল, 365 দিন। আচ্ছা, ধূমকেতুর বৈশিষ্ট্য হলো 22 আসো। ধূমকেতুর বৈশিষ্ট্য অল্প সময়ের জন্য আকাশে উদিত হয়, অল্প সময়ের জন্য আকাশে উদিত হয়। একটি জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে, এ জ্যোতিষ্কের নাম কি? এটার নাম ধূমকেতু। জ্যোতিষ্কের ধূমকেতু, ধূমকেতু লেজ আছে। আনন রাতে খোলা আকাশের দিকে তাকিয়ে দেখলো মহাকাশ থেকে জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ছুটে আসছে, একটি জায়গায় এসে বস্তুটি শেষ হয়ে যাচ্ছে। আননের দেখা বস্তুটি কোনটি? আননের দেখা বস্তুটি উল্কা। ঠিক আছে, উল্কা। ক্যাসিওপিয়া কি? ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলী। ক্যাসিওপিয়া হলো আমাদের নক্ষত্রমণ্ডলী। কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যায়? এটা ভুল লেখছে। ঠিক আছে, কোন জ্যোতিষ্কটি? কোন জ্যোতিষ্কটি? কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যায়? ঠিক আছে, এটা ভুল করছে। কোন জ্যোতিষ্কটি? কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যায়? ধূমকেতু সূর্যের নিকটবর্তী হলে দেখা যায়, ধূমকেতু। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76 বছর পর পর দেখা যায়। মহাকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি? 28 আসো। মহাকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক হলো ধূমকেতু। ওরিয়ন শব্দের বাংলা অর্থ কি? ওরিয়ন শব্দের বাংলা অর্থ হলো কালপুরুষ। ওরিয়ন শব্দের বাংলা অর্থ কালপুরুষ। দেখো এইগুলো বেসিকে আমি এই যে এখানে দেখো লিখে দিচ্ছি তোমাদের, এই যে বেসিকের এখানে আছে দেখো ওরিয়ন, যে নক্ষত্রমণ্ডলী, যেখানে নক্ষত্রমণ্ডলীর ওখানে আছে দেখো, আমি একটু দেখায় আনি। এই যে নক্ষত্রমণ্ডলী আছে না, এইখানে দেখো, এই যে নক্ষত্রমণ্ডলীর এখানে আছে, এই যে ইংরেজিতে লেখা, এই যে দেখো এখানে পাবা, এই যে কালপুরুষের ইংরেজি হলো অরিয়ন, আর সপ্তর্ষি মণ্ডলের ইংরেজি হলো গ্রেট বিয়ার। তাহলে ইংরেজিগুলোতে যেহেতু এমসিকিউ আসছে এই দুটো একটু পড়ে রাখতে হবে। আচ্ছা, বৃহৎ কুকুর মণ্ডলী, এটাও কিন্তু নক্ষত্রমণ্ডলী। ঠিক আছে, বৃহৎ কুকুর মণ্ডলী, এটাও নক্ষত্রমণ্ডলী। গ্যালাক্সির অপর নাম কি? 31 আসো। গ্যালাক্সির অপর নাম নক্ষত্র জগৎ। গ্যালাক্সির অপর নাম নক্ষত্র জগৎ। আচ্ছা, মহাকাশে কত সংখ্যক গ্যালাক্সি রয়েছে? 32 আসো। মহাকাশে কত সংখ্যক? 100 বিলিয়ন। মহাকাশে 100 বিলিয়ন নক্ষত্রমণ্ডলী রয়েছে। আচ্ছা, নীহারিকা সমূহ কোন পদার্থে পূর্ণ? নীহারিকা সমূহ কোন পদার্থে পূর্ণ? গ্যাসীয় পদার্থে পূর্ণ। নীহারিকা সমূহ গ্যাসীয় পদার্থে পূর্ণ। ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন? 34 আসো। ছায়াপথকে বিজ্ঞানীরা চক্রাকার মণ্ডল অনুমান করেন। ঠিক আছে, চক্রাকার মণ্ডল। ধূমকেতুকে ইংরেজিতে কি বলা হয়? ধূমকেতুকে ইংরেজিতে কি বলা হয়? ধূমকেতুকে ইংরেজিতে কি বলা হয় বলো? ধূমকেতুকে ইংরেজিতে কি বলা হয়? দেখো এখানে আমাদের কিন্তু ধূমকেতুকে ইংরেজিতে কি বলা হয়? ধূমকেতুকে ইংরেজিতে কমেট বলা হয়। ঠিক আছে, কমেট বলা হয়। টাইপ 2 কিন্তু আমাদের টাইপ 2 এর এমসিকিউ হয়ে গেছে। টাইপ 2 এর একটা আমি সৃজনশীল প্রশ্ন রাখতে পারছি, বোর্ডের সৃজনশীল প্রশ্ন রাখতে পারছি। দেখো আমরা বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন টাইপ 2 থেকে পড়ে ফেলি, ঢাকা বোর্ড 2023 আসছে, গুরুত্বপূর্ণ। ক একটা জ্যোতিষ্ক, খ একটা জ্যোতিষ্ক, গ একটা জ্যোতিষ্ক। ক জ্যোতিষ্কে বলছে একটি মাথা ও একটি লেজ আছে, একটি বিস্ময়কর জ্যোতিষ্ক, তার মানে এটা ধূমকেতু, বোঝা যাচ্ছে। খ বায়ুর সংস্পর্শে এসে জ্বলে ওঠে, যে নক্ষত্রটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ওইটা হলো উল্কা। নিজস্ব আলো ও তাপ নেই, এটা গ্রহ। ঠিক আছে, এটা গ্রহ। প্রথমে আমাদের নীহারিকা কাকে বলে? নীহারিকা কিন্তু আমরা ওই যে আলোচনা করছিলাম যে কম আলো বিশিষ্ট নক্ষত্র এক ঝাঁক একত্রিত হয়ে নীহারিকা তৈরি হয়। এই যে মহাকাশে অসংখ্য স্বপ্নালোকিত তারকার আস্তরণকে কম আলো বিশিষ্ট, তাদেরকে নীহারিকা বলে। খতে বলছে কি? নক্ষত্র বলতে কি বোঝো? নক্ষত্র মানে যার নিজস্ব আলো আছে, যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। যেহেতু খ নম্বর, তাহলে 2 মার্ক, দুটো প্যারায় লিখতে হবে। নক্ষত্রগুলো জ্বলন্ত গ্যাসপিণ্ড, আর নক্ষত্র কি দিয়ে তৈরি, তার তাপমাত্রা কত, এটা একটু লিখে দাও। নক্ষত্র দেখো এরা হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে গঠিত, আর এই গ্যাস অতি উচ্চ, প্রায় এই যে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেসিক আমরা দেখছি। আর এই যে সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না, মানে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আমরা দেখতে পারি সূর্য। সূর্য থেকেও অবশ্য মনে হয় আরও উজ্জ্বল নক্ষত্র আছে, কিন্তু আমাদের কাছের সব থেকে উজ্জ্বল নক্ষত্র সূর্য। এই জন্য দিনের আলোয় সূর্যের উজ্জ্বলতার কারণে অন্যান্য নক্ষত্রগুলো দেখা যায় না। তাহলে ক হয়ে গেল, খ হয়ে গেল। গ
ক জ্যোতিষ্কের নাম উল্লেখ করে এর বিবরণ দাও। তাহলে ক জ্যোতিষ্কটা কিন্তু আমাদের ধূমকেতু, ক জ্যোতিষ্কটা দেখো ধূমকেতু, তাহলে ধূমকেতু তুমি বিবরণটা দিয়ে দিবা। বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয়, বেসিকটা দিয়ে তুমি দুটো প্যারায় লিখে দাও, ঠিক আছে? বেসিকটা দিয়ে দুটো প্যারায় লিখে দাও। এই জন্য তুমি ধূমকেতু, এই যে দেখো আমি ধূমকেতুর যে বেসিকটা এখানে রাখছিলাম, এই ধূমকেতুর বেসিকটা তোমার নোট করতে হবে। বেসিকটা নোট করে দুটো প্যারায় তুমি ধূমকেতুর বর্ণনাটা দিয়ে দাও, ঠিক আছে? এই যে ধূমকেতু কোথায়, এই যে তুমি ধূমকেতুর জাস্ট এই পয়েন্টগুলো মুখস্থ করো, ঠিক আছে? ধূমকেতুর এই পয়েন্টগুলো মুখস্থ করো, ধূমকেতুর পয়েন্টগুলো মুখস্থ করে লিখে দিলে কিন্তু তোমার এখানে আর লাগবে না। এই পয়েন্টগুলো তুমি সুন্দর করে একটু লিখে দাও, ঠিক আছে? বাস তোমার আর সৃজনশীল প্রশ্ন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? এই যে ৭৬ বছর পর পর ধূমকেতু দেখা যায়, তাই না? ধূমকেতু যে বৈশিষ্ট্য, তার ভিতরে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো এর একটি মাথা আছে, একটি লেজ আছে, সূর্যের যত কাছে আসে তত এটা উজ্জ্বলতা ধারণ করে। আচ্ছা, আমাদের আরেকটা যে প্রশ্ন আছে দেখো, খ এবং গ জ্যোতিষ্ক দুটির নাম সহ এদের বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে খ হলো উল্কা, ঠিক আছে? খ হলো কিন্তু আমাদের উল্কা, আর গ হলো কিন্তু আমাদের গ্রহ। তাহলে তোমার উল্কা আর গ্রহের বৈশিষ্ট্যটা দিয়ে দিবা, তাদের সাথে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? এই যে রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় দেখো নক্ষত্র ছুটে যাচ্ছে, কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়লো আমরা, এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৃথিবীতে পতিত হচ্ছে, এই জিনিসটাই কিন্তু আমাদের উল্কা বলা হয়। একে অনেক সময় তারা খসাও বলা হয়, ঠিক আছে? এই যে মহাশূন্যে অসংখ্য জড়পিণ্ড ভেসে বেড়ায়, এই জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে, এই যে সেকেন্ডে প্রায় দেখো 3 কিলোমিটার, সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার পৃথিবীর দিকে ছুটে আসতে, বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে, ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়। বেশিরভাগ উল্কাপিণ্ডই আকারে খুব বেশ ছোট। আচ্ছা, অপরদিকে দেখো কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট কেন্দ্র করে ঘোরে, মানে যেগুলো গ্রহ যাদের কিন্তু নিজস্ব আলো এবং তাপ নাই, এদের নিজেদের কোনো আলো বা তাপ নাই, মহাকাশ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এরা সূর্য থেকে আলো ও তাপ পায়, এই তাপেই উত্তপ্ত হয়, এরা তারার মতো মিটমিট করে জ্বলে না। এইসব জ্যোতিষ্ককে গ্রহ বলে। আমাদের সৌরজগতের 8টি গ্রহ আছে, এই 8টি গ্রহ তুমি একটু ধারাবাহিকভাবে নামগুলো লিখে দিবা। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী নামগুলো মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে তোমার পরে সুবিধা হবে। টাইপ 2 এর আরেকটা দেখো প্রশ্ন আসছে যশোর বোর্ড 23-এ, আমি আরেকটা প্রশ্ন রাখছি, লক্ষ্য করো। যশোর বোর্ড 23-এর প্রশ্নটায় আমরা দেখতেছি একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলে এই পাশে কিছু জ্যোতিষ্কর নাম দেওয়া রয়েছে XYZ, ওই পাশে বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে যে এক্স গ্রহের চারপাশে আবর্তিত হয়, তার মানে এক্স কিন্তু উপগ্রহ, গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ওয়াই প্রচণ্ড গতিসম্পন্ন এবং উড়ন্ত তারার মতো, ওয়াই, তাহলে ওয়াই প্রচণ্ড গতিসম্পন্ন উড়ন্ত তারার মতো, ঠিক আছে? আচ্ছা, জেড হলো কিছুদিনের জন্য উদিত হয়ে আবার হঠাৎ দেখা যায় না, তার মানে ধূমকেতু আর উল্কা সম্পর্কে বলা হয়েছে এখানে ওয়াই আর জেড। তাহলে গ্রহ কাকে বলে? কতে আসো। গ্রহের কিন্তু নিজস্ব আলো নাই, নিজস্ব তাপ নাই, আর এটা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। 8টি গ্রহ আমাদের আছে, তাই না? আর সূর্যকে কেন্দ্র করে কি কারণে আবর্তিত হয়? মহাকাশ বলের কারণে। এই যে এই কথাগুলো এখানে আমি লিখে দিছি। আচ্ছা, পরবর্তীতে আসো, পৃথিবীর কোন গতির সাথে জোয়ার ভাটার সম্পর্ক রয়েছে? পৃথিবীর গতি দুটো, একটা হলো আহিক গতি আর একটা হলো বার্ষিক গতি। আমরা আহিক গতি আর বার্ষিক গতি এখনো পড়িনি, আলোচনা করিনি, তবে আহিক গতির জন্যই মূলত জোয়ার ভাটার সৃষ্টি হয়। এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত তোমাদের আলোচনা করব, আপাতত একটু এটা জেনে রাখো। মধ্যাকর্ষণের নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয় পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবীতে যত বস্তু আছে, মহাজাগতিক বা এমনি যত বস্তু আছে, সবাই একে অপরকে আকর্ষণ করে, কিন্তু সূর্যের তুলনায় অপেক্ষাকৃত কাছে আছে বলে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের প্রভাবটা বেশি থাকে। এখন এই আবর্তনের সময় পৃথিবী যে চাঁদের সামনে আসে সেই স্থানে জলরাশি ফুলে ওঠে, অর্থাৎ জোয়ার হয়। একই সময় এর ঠিক বিপরীত দিকে পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্র বহির্মুখী বা বিকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার হয়, এবং সম্ভোকনে অবস্থিত, মানে যখন উল্টা দিকটা অবস্থান করে তখন ভাটা হয়। এগুলো আমি পরবর্তীতে তোমাদের চিত্র দিয়ে সুন্দরভাবে জোয়ার ভাটার বিষয়টা বোঝাই দেবো। দেখো, ওয়াই দ্বারা কোন জ্যোতিষ্ক বোঝানো হয়েছে? ওয়াই প্রচণ্ড গতিসম্পন্ন এবং উড়ন্ত তারার মতো, তার মানে এটা কিন্তু জ্যোতিষ্ক, ঠিক আছে? এটা হলো উল্কা, ঠিক আছে? উল্কা মানে তারা খসা, যেটা আমরা উল্কার বৈশিষ্ট্য থেকে আমরা জানি। এই যে রাতে তুমি যদি মেঘমুক্ত আকাশে দেখো ছুটে যাচ্ছে একটা নক্ষত্র, যেটাকে তারা খসা হিসেবে বলা হয়, আর এটা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন কিন্তু এটা জ্বলে ওঠে। আর এটা দেখো, এটার কিন্তু এই যে গতি সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার, ঠিক আছে? পৃথিবীর দিকে ছুটে আসে এবং বায়ুর সংস্পর্শে যখনই আসে তখন এটা জ্বলে ওঠে, ফলে এদের ছুটন্ত তারা মনে হয়। উদ্দীপকে ওয়াই জ্যোতিষ্ক প্রচণ্ড গতিসম্পন্ন এবং উড়ন্ত তারার বৈশিষ্ট্য দেখানো হয়ে যায়। এইসব বৈশিষ্ট্য উল্কার সাথে মিল আছে। আচ্ছা, তাহলে গ নম্বর হয়ে গেল। গ নম্বর 3 মার্ক, 3টা প্যারায় লেখো। এক্স আর জেড দ্বয়ের মধ্যে কোনটিকে বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়? আচ্ছা, কিছুদিনের জন্য উদিত হয় আবার হঠাৎ দেখা যায় না,
আর এক্স তো তোমার গ্রহের চারপাশে আবর্তিত হয়, এটা উপগ্রহ আর এটা হলো ধূমকেতুকে কিন্তু বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়। তার মানে এখানে জেডকে কিন্তু বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়, ধূমকেতু। ঠিক আছে, এখানে উদ্দীপকে আমাদের দেখো এক্স কিন্তু উপগ্রহ আর তুমি জেড লিখবা ধূমকেতুকে আমাদের বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়, তাই না? এটা আমরা জানি। তুমি 4টা প্যারায় লিখবা, প্রথম প্যারায় আগে লিখে দাও ধূমকেতুকে বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়। এবার মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, এদের একটি মাথা ও একটি লেজ আছে। অন্যদিকে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের উপগ্রহ বলে। মহাকাশ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে, আচ্ছা, তাই না? এবার পরবর্তীতে প্যারায় তুমি লিখে দাও, পরবর্তী প্যারা এই পর্যন্ত লেখো। সৌরজগতের মধ্যে এদের বসবাস হলেও কিছুদিনের জন্য উদিত হয় এবং আবার তারপর অদৃশ্য হয়ে যায়। ধূমকেতু আর উল্কা একই রকম মনে হতে পারে, কিন্তু ধূমকেতু কখনো পৃথিবীতে আশ্রয় পড়ে না, কিন্তু উল্কা পৃথিবীতে আশ্রয় পড়ে। ধূমকেতু অনেক দূরে থাকে, আর উল্কা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে, পৃথিবীতে প্রবেশ করে। ধূমকেতু সূর্যের যত কাছে যায় ধূমকেতু তত উজ্জ্বল দেখা যায়, সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়, আর সূর্যের যত কাছাকাছি আসতে পারে তত এদের লেজ লম্বা হতে থাকে। বিচিত্র এই বৈশিষ্ট্যের জন্য ধূমকেতুকে আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক হিসাবে চিহ্নিত করা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, দেখো সিলেট বোর্ড 2020-এ যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, একই ধরনের। ঠিক আছে, সিলেট বোর্ড 2020-এ এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, এই প্রশ্নটাও একটু তোমরা দেখে নিবা, এই টাইপেই আমি এই প্রশ্নটা রাখছি। এই প্রশ্নটাও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, একই ধরনের জ্যোতিষ্ক, উল্কা, ঠিক আছে, এইগুলা নিয়ে এই প্রশ্নটাও একটু পড়ে নিবা। টাইপ 2-এ এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে টাইপ 2 কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আসো আমরা টাইপ 3 সৌরজগৎ নিয়ে আলোচনা করি। শোনো, সৌরজগতের এখানে তোমাদের অনেক কিছু মুখস্থ করতে হবে, কোনো ওয়ে নাই, এগুলো সুন্দর করে নোট করবা, মুখস্থ করতে হবে। যেমন সৌরজগতের এখানে 8টা গ্রহ আছে, এই 8টা গ্রহেরই বর্ণনা থাকবে, আর 8টা গ্রহের বর্ণনা তোমার নোট খাতায় তুলতে হবে। ঠিক আছে, 8টা গ্রহের বর্ণনা তোমার একেবারেই নোট খাতায় তুলতে হবে, নোট খাতায় না তুলার কোনো উপায় নাই। ঠিক আছে, নোট খাতায় তুলতেই হবে। সৌরজগতে যে 8টা গ্রহ আছে, এই 8টা গ্রহের বৈশিষ্ট্যটা তোমার নোট খাতায় তুলতে হবে। আর একটা ছকের মাধ্যমে আমি এটা দিয়ে দিছি, সেটা তোমাদের খাতায় তুলবা। আমাদের দেখো, সূর্যকে কেন্দ্র করে, এই যে সূর্যকে কেন্দ্র করে যেসব জিনিস ঘোরে, সেই জিনিসগুলোকে নিয়েই আমাদের সৌরজগৎ গঠিত হয়। আচ্ছা, সৌরজগতে কি কি আছে আমরা কিন্তু আগেও দেখে আসছি। সূর্য আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, গ্রহাণুপুঞ্জ আছে, নীহারিকা আছে, তাই না? অসংখ্য উল্কা আছে, এইগুলো আমরা আগে দেখে আসছি। এই যে দেখো, খুব সুন্দর চমৎকার একটা সৌরজগতের চিত্র আমি এখানে রাখছি। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ কথা একটু মনে রাখো। সূর্য সৌরজগতের মাঝখানে, সূর্য হলো সৌরজগতের একেবারে কেন্দ্রে। সূর্যের মহাকাশ বলের জন্যই গ্রহ উপগ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। সৌরজগতের সব কাজকর্ম সূর্যকে কেন্দ্র করেই চলে। বিশাল মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ কিন্তু আমাদের খুবই ছোট। আচ্ছা, সূর্য নিয়ে প্রথমে তুমি আলোচনা করো। এই জিনিসগুলো আমি বারবার বলতেছি তোমাদের, আমি এগুলো তোমাদের সুন্দর করে নোট করে দিছি, এগুলো মুখস্থ করবা। আচ্ছা, এখানে সূর্য একটি নক্ষত্র, এটি মাঝারি আকারের এবং হলুদ রঙের। আচ্ছা, সূর্যের ব্যাস কত? 13,84,000 কিলোমিটার। মুখস্থ করতে হবে, এমসিকিউতে আসে। ভর কত? 1.99 গুণ 10⁻30 কিলোগ্রাম। মুখস্থ করতে হবে, ঠিক আছে, মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে দেখো, সৌরজগতের সব থেকে উজ্জ্বল জ্যোতিষ্ক হলো সূর্য। পৃথিবী ও এবং অন্যান্য উপগ্রহের আলো ও তাপের একমাত্র উৎস সূর্য। সূর্য না থাকলে পৃথিবীও তো অন্ধকার, কোনো গাছ এবং বা প্রাণী বাঁচতে পারতো না। সূর্যকে ঘিরে 8টি গ্রহ আছে দূরত্ব অনুযায়ী, এগুলোর নাম মুখস্থ করতে হবে। দূরত্ব অনুযায়ী আমাদের এদের প্রত্যেকের নাম মুখস্থ করতে হবে। যেমন দেখো, এখানে আমি দূরত্ব অনুযায়ী, তুমি এইটা তোমার মুখস্থ করতেই হবে, কোনো ওয়ে নাই। ঠিক আছে, এটা কোনো ওয়ে নাই, এটা মুখস্থ করতে হবে। যেমন 1 নম্বর গ্রহ বুধ, 2 নম্বর গ্রহ শুক্র, 3 নম্বর গ্রহ পৃথিবী, 4 নম্বর গ্রহ মঙ্গল, 5 নম্বর গ্রহ বৃহস্পতি, 6 নম্বর গ্রহ শনি, 7 নম্বর গ্রহ ইউরেনাস, 8 নম্বর গ্রহ নেপচুন। এই 8টা গ্রহ সূর্যের দূরত্ব অনুযায়ী মুখস্থ করবা। সৃজনশীল প্রশ্ন কিন্তু তাছাড়া লিখতে পারবা না। কক্ষপথে 3 নম্বর গ্রহ পৃথিবী, 4 নম্বর গ্রহ মঙ্গল, 5 নম্বর গ্রহ বৃহস্পতি, 1 নম্বর গ্রহ বুধ, 2 নম্বর শুক্র। মুখস্থ করতে হবে। এখানে তোমার দেখো, এখানে বোঝার আরো কিছু বিষয় আছে, এগুলো থেকে এমসিকিউ বারবার আসে। এখানে সব থেকে বড় গ্রহ কোনটা দেখা যাচ্ছে বলে তো? বৃহস্পতি। তাহলে সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, মুখস্থ করে ফেলো। সব থেকে ছোট গ্রহ দেখো, একেবারে সূর্যের কাছে যেটা, বুধ। এই বুধ হলো সব থেকে ছোট গ্রহ। ঠিক আছে, যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি খালি চোখে দেখা যায়, কিন্তু এই যে লাস্টের যে দুটো, মানে 7 আর 8 নম্বর গ্রহ ইউরেনাস আর নেপচুন, খালি চোখে দেখা যায় না, দেখতে গেলে দূরবীক্ষণ যন্ত্র লাগে। তাহলে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু মনে রাখবে, এখান থেকে এমসিকিউ আসে। এবার বুধ গ্রহের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু তুমি, আমি বললাম, সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা না। ঠিক আছে, বুধ সব থেকে ছোট এবং পৃথিবীর সবচেয়ে
কাছের গ্রহ মুখস্থ করতে হবে। যে সূর্য থেকে দূরত্ব 5.8 কিলোমিটার, ব্যাস 4850 কিলোমিটার, সূর্যকে একবার ঘুরতে সময় লাগে 88 দিন, মুখস্থ করতে হবে। একেবারে এগুলো নোট করবা, মুখস্থ করে ফেলবা। তাই বুধে 88 দিনে 1 বছর, ঠিক আছে। এই বুধে কোনো বায়ুমণ্ডল নেই। 1974 সালে এই যে মেরিনার 10 মহাশূন্য যান বুধের ছবি পাঠায়। এই যে পৃথিবী থেকে বুধের একটা আমি ছবি রাখছি, বুধ সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। এগুলো সুন্দর করে নোটে তুলবা। এবার শুক্র, ঠিক আছে। শুক্রকে দেখো, শুক্র নামে আমরা যে দেখো শুক্রর কিছু মজার কিছু কথা আছে। দেখো, শুক্রকে ভোরে আমরা দেখতে পারি, তখন সেটার নাম শুকতারা। আবার শুক্রকে সন্ধ্যায়ও দেখা যায়, তখন সেটার নাম সন্ধ্যা তারা। আসলে শুকতারা সন্ধ্যা তারা একই জিনিস, যেটা মূলত শুক্র গ্রহ, ঠিক আছে। সূর্য থেকে দূরত্ব 10.8 কিলোমিটার, মুখস্থ। ব্যাস 12,108 কিলোমিটার, মুখস্থ। সূর্যকে ঘুরতে লাগে 225 দিন, মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ, ঠিক আছে। ঘন মেঘে ঢাকা থাকে। এখানে আরো কিছু কথা লিখে দিচ্ছি। এখানে অ্যাসিড বৃষ্টি হয়। কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? শুক্র গ্রহে। এমসিকিউ আসে। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নাই, একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, মানে শুক্রটা উল্টো ঘোরে। আমাদের সকল গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘোরে, সকল গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, শুক্রটা উল্টো ঘোরে, পূর্ব থেকে পশ্চিম। শুক্রটা উল্টো ঘোরে, পূর্ব থেকে পশ্চিম, ঠিক আছে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, পৃথিবীর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এইগুলো সব মুখস্থ করতে হবে। তারপরে যে 4 নম্বর গ্রহ মঙ্গলের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে। তারপরে যে বৃহস্পতির যে গুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। বৃহস্পতি সব থেকে বড় গ্রহ, ব্যাস কত, সূর্য থেকে দূরত্ব কত, ঠিক আছে। এই যে বৃহস্পতি কি দিয়ে তৈরি? এই যে হাইড্রোজেন হিলিয়াম, বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন হিলিয়াম, মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর শনি গ্রহের দূরত্ব, তারপর ব্যাস, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। শনি গ্রহের উপগ্রহ আছে 62টি। তারপর ইউরেনাসের এই বেসিকগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। সূর্যকে ঘুরতে লাগে 84 বছর। বায়ুমণ্ডলে মিথেন আছে, উপগ্রহ 27টি, ঠিক আছে। তারপর নেপচুন সূর্য থেকে দূরত্ব 450 কিলোমিটার, সূর্য থেকে সব থেকে দূরের গ্রহ, ব্যাস 48,400 কিলোমিটার, ঠিক আছে। আয়তন 72টি পৃথিবীর সমান, ঠিক আছে। ভর 17টি পৃথিবীর সমান, এগুলো মুখস্থ করতে হবে। উপগ্রহ 14টি। আচ্ছা, যে 8টা গ্রহর আমি এই যে এইভাবে বৈশিষ্ট্য মানে এইভাবে লিখে দিয়েছি তোমাদের, এগুলো অবশ্যই নোট খাতায় তুলবা, নোট খাতায় তুলবা, ঠিক আছে। আর যদি পারো এই টেবিলটা তুলবা। দেখো, এই টেবিলের মাধ্যমে আমি সব তথ্য দিয়ে দিছি। তোমার এই টেবিলটা যদি জানা থাকে তাহলে তুমি সৃজনশীল প্রশ্নও লিখতে পারবা, আবার এখান থেকে সকল এমসিকিউ পারবা। দেখো, এখানে বুধের যে বৈশিষ্ট্যগুলো আছে, সূর্য থেকে দূরত্ব 5.8 কিলোমিটার, ব্যাস কত বুধের, তো সূর্যকে একদিনে ঘুরতে লাগে 88 দিন। তারপর বায়ুমণ্ডলে আর আবহাওয়ার যে অবস্থাটা লিখে দিছি। উপগ্রহের সংখ্যা, বুধের উপগ্রহ নেই, ঠিক আছে। অতিরিক্ত আরো তথ্য দিয়েছি। 1974 সালে মেরিনার 10-এর ছবি পাঠায়। তারপর শুক্র, দেখো শুক্রের বৈশিষ্ট্যগুলো টেবিলে দিয়ে দিছি, পৃথিবীর বৈশিষ্ট্যগুলো টেবিলে দিয়ে দিছি, মঙ্গলের বৈশিষ্ট্যগুলো টেবিলে দিয়ে দিছি। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে 8টা গ্রহের টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই 8টা গ্রহের টেবিলটা যদি তুমি সুন্দর করে তোলো, বহুত এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন তোমার কাছে একেবারে লাইক জল হয়ে যাবে, ঠিক আছে। আসো টাইপ 3-এর আমরা এমসিকিউ গুলো শুরু করি। টাইপ 3, কোন গ্রহটি পৃথিবীর নিকটতম প্রতিবেশী? পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ, ঠিক আছে। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হলো দূরত্ব অনুযায়ী মঙ্গল গ্রহ। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা 27টি? ওই যে বললাম টেবিল লাগবে, ঠিক আছে। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা 27টি, ঠিক আছে। এই যে দেখো, টেবিলে আমি কিন্তু লিখে দিছি। এই যে দেখো ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কত? এই যে দেখো, ইউরেনাসের উপগ্রহ সংখ্যা 27টি। এই যে দেখো, দেখা যাচ্ছে ইউরেনাসের উপগ্রহ সংখ্যা 27টি। তোমার এরকম আসতে পারে, শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি? 62টি। বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি? 67টি। ক্লিয়ার? দেখা যাচ্ছে না? তুমি এই টেবিলটা এঁকে ফেলবা, সুন্দর করে টেবিলটা এঁকে ফেলবা, তোমার ইনশাল্লাহ এমসিকিউ কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সকল এমসিকিউ তুমি ইনশাল্লাহ পারবা। এখানে দেখো, এই উদ্দীপকটা লক্ষ্য করো। এ 5.8 কিলোমিটার, বি 10.8 কিলোমিটার তথ্য দেওয়া রয়েছে সূর্য থেকে গড় দূরত্ব। তাহলে এ একটা গ্রহ, বি একটা গ্রহ। এখন এ কিভাবে তুমি বুঝবা? এ গ্রহটির নাম চিহ্নিত করো, 5.8 কিলোমিটার। তাহলে তুমি এই যে টেবিলে চলে যাবা, 5.8 কিলোমিটার। এই যে দেখো, সূর্য থেকে দূরত্ব 5.8 কিলোমিটার। কার? বুধ, ঠিক আছে। তাহলে বুধ, তাহলে গ্রহ হবে বুধ, এটা হবে বুধ, ঠিক আছে। এই যে বুধ, এ চিহ্নিত গ্রহটির নাম হলো বুধ। আচ্ছা, বি চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য হলো, বি চিহ্নিত গ্রহটি 10.8 কিলোমিটার, ঠিক আছে। 10.8 কিলোমিটার কোনটা আছে? দেখো 10.8 কিলোমিটার, এই যে দেখো 10.8 কিলোমিটার শুক্র। তাহলে শুক্রের যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো, যে ঘন মেঘে ঢাকা, বায়ুমণ্ডলে CO2 অ্যাসিড বৃষ্টি হয়, দেখা যায় না, ভোরে শুকতারা সন্ধ্যা তারা, ঠিক আছে, সবচেয়ে উজ্জ্বল আর উত্তপ্ত পূর্ব পশ্চিমে ঘোরে, তাই না? তাহলে তোমার টেবিল জানলে তোমার কোনো এমসিকিউ, টেবিলটা যদি তুমি করো তাহলে কোনো এমসিকিউ তোমার বাদবে না। তাহলে 39-এ আসো, ঘন মেঘে ঢাকা
ঠিক আছে। আর সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল উত্তপ্ত গ্রহ, ভূত্বকে অসংখ্য গর্তে ভরা, এই গুরুত্বপূর্ণ না, এরকম কোনো কথা নাই। ক হবে ক। আচ্ছা, এবার এখানে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ শুক্র, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল। বিতে সূর্য হতে দূরত্ব 15 কিলোমিটার। ঠিক আছে, সূর্য হতে দূরত্ব 15 কিলোমিটার। কোন গ্রহ? দেখো এই যে এখান থেকে দেখে নাও, সূর্য হতে দূরত্ব 15 কিলোমিটার, এই যে পৃথিবী। সূর্য থেকে দূরত্ব 15 কিলোমিটার হলো পৃথিবী। তুমি মনে হয় বুঝতে পারছো যে টেবিলটা তুমি যদি আইকে একবার মুখস্থ করে ফেলো তাহলে তুমি সবই পারবা। সি, সূর্য থেকে দূরত্ব 15 কিলোমিটার, তার মানে ওটা পৃথিবী হবে। সূর্য থেকে দূরত্ব 15 কিলোমিটার, পৃথিবী। আচ্ছা, এ ও বি উভয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? 41-এ আসো। এ ও বি, ঠিক আছে, এর আবর্তন গতি বি এর বিপরীত। এর আবর্তন গতি বি এর বিপরীত। আচ্ছা, আমরা দেখি, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ শুক্র, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল। ঠিক আছে, তাহলে আমাদের পৃথিবীর না, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, বুধ হবে। তাহলে এখানে এ ও বি গ্রহের ক্ষেত্রে কোনটি সঠিক? 41। এর আবর্তন গতি বি এর বিপরীত, এর আবর্তন গতি বি এর বিপরীত, এই গ হবে। এর আবর্তন গতি বি এর বিপরীত, গ হবে গ। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা 14টি? টেবিলটা তোমার মুখস্থ করলে তুমি এটা পারে যাবা। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা 14টি? নেপচুন। নেপচুনের উপগ্রহ সংখ্যা 14টি। আচ্ছা, বলয় বেষ্টিত গ্রহ হচ্ছে, 43-এ আসো। বলয় বেষ্টিত গ্রহ হচ্ছে, হ্যাঁ, শনি আর ইউরেনাস। শনি আর ইউরেনাসের বলয় আছে। ঠিক আছে, বলয় বলতে কি বোঝাচ্ছে? এই যে বলয় বলতে এই যে এটা বোঝাচ্ছে, ধরো বলয় 111। এই যে দেখো, যেমন শনি গ্রহের, এই যে দেখো শনি গ্রহের বলয় আছে। ঠিক আছে, এই যে দেখো বলয়, মানে এই যে দেখছো, এই যে এটাকে বলে বলয়, শনি গ্রহের বলয় আছে। তারপরে এই যে আবার ইউরেনাসেরও বলয় আছে, শনি আর ইউরেনাসের বলয় আছে। শনি আর ইউরেনাসের বলয় বেষ্টিত গ্রহ শনি আর ইউরেনাস। সূর্যের বর্ণ কি? সূর্যের বর্ণ হলো হলুদ, সূর্যের বর্ণ হলুদ। ঠিক আছে, বেসিকে আছে, দেখো। আচ্ছা, এই চিত্রটি পর্যবেক্ষণ করো, 45 আর 46-এর উত্তর দাও। ঠিক আছে, চিত্রটি পর্যবেক্ষণ করে 45-46-এর উত্তর দাও। আমাদের দেখো, এক চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য। ঠিক আছে, এক চিহ্নিত গ্রহ কোনটি? ঠিক আছে, এক চিহ্নিত গ্রহ কোনটি? দেখো 45, এক চিহ্নিত গ্রহ কোনটি? তুমি গোনো এখান থেকে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 6 নম্বর গ্রহ কোনটি? আমাদের 6 নম্বর গ্রহ, 6 নম্বর গ্রহ হলো শনি। 6 নম্বর, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী 6 নম্বর গ্রহ হলো শনি, শনি হবে। ঠিক আছে, উত্তর শনি। উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? এখন এইগুলো পারতে গেলে তোমার টেবিল জানা লাগবে। এই যে ওয়াই জেড 7 আর 8 নম্বর যে গ্রহ, তাই না, 7 আর 8 নম্বর যে গ্রহ, এখানে 46-এ আসো। 46-এ জেড অপেক্ষা ওয়াই হালকা পদার্থ দিয়ে গঠিত, এটা হবে। জেড অপেক্ষা ওয়াই হালকা পদার্থ দিয়ে গঠিত, আমাদের এটা অ্যান্সার হবে। আচ্ছা, বুধ গ্রহ সবসময় দেখা যায় না কেন? 47-এ আসো। বুধ গ্রহ সবসময় দেখা যায় না সূর্যের আলোর তীব্রতার কারণে, সূর্যের আলোর তীব্রতার কারণে। সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার? সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব 22.8 কিলোমিটার। ওই টেবিল থেকে মুখস্থ করতে হবে। তুমি টেবিলটা যদি জানো, এখানে যে এমসিকিউগুলো আমি রাখছি সকল এমসিকিউ ইনশাআল্লাহ তুমি পারবা, কোনো এমসিকিউ তোমার আটকাবে না। তবে টেবিলটা জানা লাগবে, মূল তোমার টেবিলটা জানা লাগবে। আরও কিছু আমি দাগায় বোর্ডেরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, এখন ক্লাসটা অনেক বড় হবে, এই কারণে আমি এগুলো দাগায় দিচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও, কিন্তু ওই টেবিলটা তোমরা সুন্দর করে খাতায় তুলবা, তাহলে তোমরা এইখানে যে এমসিকিউগুলো আছে সব ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো, 115টা আমি মানে টাইপ 3-এ আমি অনেকগুলো এমসিকিউ তোমাদের দাগায় দিছি, এইগুলো একটু তোমরা পড়বা। ঠিক আছে, এইগুলো তোমরা পড়বা। টাইপ 4-এ আসো। টাইপ 3-এর আমরা সৃজনশীল প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। ঠিক আছে, আচ্ছা, সূর্য থেকে দূরত্ব যদি তুমি মানে দূরত্ব অনুযায়ী গ্রহগুলো বুঝতে পারো, মানে চিহ্নিত করতে পারো, তাহলে তুমি টাইপ 3-এর সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ সবই পারবা। রাজশাহী বোর্ড 2024-এ প্রশ্ন আসছে, দেখো এরকম একটা চিত্র দেওয়া রয়েছে, মানে এটা সূর্য, এখানে কিছু গ্রহ দেওয়া রয়েছে, এখানে 1 2 3 4 5 6, 6টা গ্রহ দেওয়া রয়েছে। তাহলে 3 নম্বর গ্রহ, এই যে পি চিহ্নিত গ্রহটির নাম কি? 5 নম্বর গ্রহ। ঠিক আছে, পি হলো 5 নম্বর গ্রহ। তাহলে তুমি যদি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী 5 নম্বর গ্রহের নাম মুখস্থ করো, তাহলে তুমি পি চিহ্নিত গ্রহটি জানতে পারবা, তাই না? আর এই যে কিউ আর আর চিহ্নিত গ্রহ দুটির মধ্যে জীবের অস্তিত্ব থাকা কোনটিতে সম্ভব? তাহলে আমাদের 1 নম্বর গ্রহ কোনটা আমরা জানি, 1 নম্বর গ্রহ কিন্তু জানি আমরা বুধ, 2 নম্বর শুক্র, 3 নম্বর পৃথিবী, 4 নম্বর মঙ্গল।
তাই না? তাহলে পৃথিবীতে কিউতে মানুষ বসবাস করতে পারবে, মঙ্গলে তো মানুষ বসবাস করতে পারে না। তাহলে প্রথমে আসো মহাকাশ কাকে বলে? ক, মানে আদি অন্তহীন আকাশকে মহাকাশ বলে, মানে আমাদের উপরে নিচে ডানে বামে যে অন্তহীন যে আকাশ আছে সেটাকে মহাকাশ বলে। ক নম্বর সহজ। এবার খতে আসো, বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কেন? বৃহস্পতি কিন্তু সব থেকে বড় গ্রহ, তাই না? বৃহস্পতি কিন্তু সব থেকে বড় গ্রহ, এই কারণে বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। এবার বৃহস্পতি কত বড় তার ব্যাসটা উল্লেখ করে দিবা। ঠিক আছে, 1 পয়েন্ট, এই যে দেখো বৃহস্পতি ব্যাস, কিন্তু বৃহস্পতি গ্রহের ব্যাসটা কত? এখানে কি ভুল তথ্য আছে? না, ঠিক আছে। এই যে 1,42,800 কিলোমিটার, আয়তন প্রায় পৃথিবীর 1300 গুণ বড়। আর সূর্য থেকে লক্ষ্য করো, সূর্য থেকে 777.8 কোটি কিলোমিটার দূরে, এজন্য বৃহস্পতি সব থেকে বড়, এই কারণে বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। আচ্ছা, এবার পি চিহ্নিত গ্রহটির নাম, তাই না? পি চিহ্নিত গ্রহটি, ঠিক আছে, পি চিহ্নিত গ্রহটি হলো, এই যে দেখো পি চিহ্নিত গ্রহটি 5 নম্বর, 1 2 3 4 5। তাহলে 5 নম্বর যে গ্রহটি আমি বলছি যে একটু সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর নাম মুখস্থ করবে, 1 1 2 3 4 5। তাহলে 5 নম্বর গ্রহটা কিন্তু আমাদের বৃহস্পতি আসতেছে, 5 নম্বর গ্রহটা বৃহস্পতি। তাহলে তুমি বৃহস্পতি গ্রহটা চিহ্নিত করার পর বৃহস্পতি গ্রহটার বৈশিষ্ট্যগুলো বলে দিবা। ঠিক আছে, বৃহস্পতি গ্রহের যে আমি বৈশিষ্ট্যটা রাখছি, এই যে এখানে যে উপরে আমি যে বৈশিষ্ট্যটা রাখছি, লক্ষ্য করো, বৃহস্পতি গ্রহের যে উপরে আমি যে বৈশিষ্ট্য রাখছি, এই বৈশিষ্ট্যটা তোমার মুখস্থ করতে হবে, খাতায় আগে নোট করতে হবে, তারপর বৃহস্পতি গ্রহের যে বৈশিষ্ট্যটা সেটা তুমি এখানে লিখে দিলে তোমার কাহিনী শেষ। এই যে বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্যটা কই গেল? এই যে দেখো বৃহস্পতি গ্রহ 5 নম্বর যে গ্রহ বৃহস্পতি গ্রহ, এই যে বৃহস্পতি গ্রহ, তুমি এই বৈশিষ্ট্যটা সুন্দর করে পড়ে ফেলবা। এই যে এই বৈশিষ্ট্যটা তুমি সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিতে হবে, আর কিছু না। এর ব্যাস কত, সূর্য থেকে দূরত্ব কত, সূর্যকে ঘুরতে কত সময় লাগে, হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি, এই যে 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই বিষয়গুলো তোমার লিখে দিতে হবে সৃজনশীল প্রশ্নের ভিতর। মানে তোমার চিত্রে গ্রহটা চিহ্নিত করতে হবে, সেই গ্রহটার বৈশিষ্ট্যটা লিখে দিতে হবে, এই হলো সৃজনশীল। ঠিক আছে, কঠিন আছে কারণ এটা পড়তে হবে, না পড়লে তুমি পারবা না, কঠিন আছে, পড়তে হবে। আচ্ছা, কই সেই প্রশ্নটা কই গেল? এই যে তাহলে পি চিহ্নিত গ্রহটি বৃহস্পতি, বৃহস্পতির বৈশিষ্ট্যটা তুমি লিখে দিবা। আচ্ছা, পরের যে প্রশ্নটা আছে দেখো, কিউ আর আর। কিউ হলো 3 নম্বর কক্ষপথে, 1 2 3, কিউ হলো পৃথিবী, আর 4 নম্বর কক্ষপথে হলো মঙ্গল। তাহলে এখানে কোথায় জীবের অস্তিত্ব আছে? পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে। তাহলে তুমি পৃথিবী আর মঙ্গলের বৈশিষ্ট্যটা একটু লিখে দিয়ে বলে দিবা যে পৃথিবীতে আসলে যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেন আছে যা উদ্ভিদ এবং জীবজন্তুর জন্য উপযোগী। অপরদিকে মঙ্গল গ্রহের উপরিভাগে কি আছে তার বৈশিষ্ট্য দিয়ে দিবা, যেমন গিরিখাত এবং আগ্নেয়গিরি আছে। এই গ্রহে অক্সিজেন এবং পানির পরিমাণ খুবই কম, তবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি যে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। তবে মঙ্গল গ্রহে কিন্তু একটা মজার বিষয়, হালকা পরিমাণ পানি আছে, অল্প পরিমাণ পানি আছে। এখন মঙ্গল গ্রহকে কৃত্রিম উপায়ে মানে মডিফাই করে সেখানে জীব বসবাস করার একটা উপায় নিয়ে গবেষণা চলতেছে। কিন্তু আপাতত কিন্তু মঙ্গল গ্রহের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যে মানুষ কেন অন্যান্য কোনো জীবই বসবাস করতে পারবে না। তাহলে তুমি সহজভাবে 4টা প্যারায় লিখে দিও। ঠিক আছে, 4টা প্যারায় লিখে দিও। দেখো এখানে আরেকটা প্রশ্ন, সরি, এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে, দিনাজপুর বোর্ড 2024, একই ধাঁচের প্রশ্ন। ঠিক আছে, এই যে কক্ষপথ দেওয়া থাকবে, কক্ষপথে তোমার গ্রহটা চিহ্নিত করতে হবে, গ্রহটা চিহ্নিত করবা, এবার ওই গ্রহটার বৈশিষ্ট্য লিখে দিবা, বাস, আর কিছু না। আর 8টা গ্রহের বৈশিষ্ট্য তুমি ওই টেবিলটা যদি মুখস্থ রাখো তাহলে তুমি পারবা। একই ধাঁচের প্রশ্ন। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও। ঠিক আছে, এগুলো পড়ে নিও। ঠিক আছে, এগুলো পড়ে নিও। এই যে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কক্ষপথে কোনটা কোন গ্রহ সেটা কিন্তু সেইভাবে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এই যে যেমন এখানে দেখো, এখানে বলছে পি চিহ্নিত গ্রহটি বর্ণনা করো। ঠিক আছে, পি চিহ্নিত গ্রহটি হলো পৃথিবী, এই যে বোঝা যাচ্ছে তো, 3 নম্বর কক্ষপথ না, 1 2 3, 3 নম্বর কক্ষপথে পৃথিবী আছে। আর 2 নম্বর কক্ষপথে কি আছে? 2 নম্বর কক্ষপথে শুক্র। আর এটা কিন্তু এটা হলো তোমার 5 নম্বর কক্ষপথ, এই যে কিউ কিন্তু 5 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথে আছে কিন্তু বৃহস্পতি, তাই না? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বা, এই যে কোনো একটা চিত্র দিয়ে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী অবস্থানটা জানিয়ে নিবা। আচ্ছা, এইবার আসো পৃথিবীর আকার ও আকৃতি টাইপ 4। আমি তোমাদের এখানে একটা কথা বলি, এই অধ্যায়টা আমি 8টা টাইপে রাখছি, 8 টাইপ। আমি তোমাদের এখন 4টা টাইপ রেকর্ড করে দিচ্ছি, আর 5 টাইপ থেকে আমি তোমাদের লাইভে পড়াবো। কেন? কারণ 5 টাইপে অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো আমি করানোর সময় দেখবো যে তোমরা পারতেছো কিনা বা তোমরা বুঝতেছো কিনা।
তার মানে অধ্যায় 2 এর অর্ধেক আমি তোমাদের রেকর্ড করে দিচ্ছি, মানে 4টা টাইপ, আর বাকি যে 4টা টাইপ আছে ওই টাইপগুলোতে অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি তোমাদের লাইভে আইসে সমাধান করব, ঠিক আছে, লাইভ ক্লাসে সমাধান করব। টাইপ 4 এ পৃথিবীর আকার আকৃতির বেসিকটা আসো। পৃথিবীর যে আকার আকৃতির আমি বেসিকটা রাখছি, এটা লক্ষ্য করো। পৃথিবীর যে চিত্রটা লক্ষ্য করো, পৃথিবীর অরিজিনাল চিত্রটা এই যে এরকম, এই যে এইগুলো না, এরকম গোল এরকম না, বর্তমানে এরকম হয়ে গেছে, কিন্তু আদিতে এরকম থাকতে পারে। পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়, মানে অনেকটা কমলা লেবু, চ্যাপ্টা কমলা লেবুর মতো, ঠিক আছে। আচ্ছা, পৃথিবী গোল এটা প্রথমে কে বুঝলো? 1961 সালের 12ই এপ্রিল, এখানে লক্ষ্য করো 1961 সালের 12ই এপ্রিল মহাকাশচারী ইউরি গেগরিন স্পুটনিক মহাকাশ চড়ে পৃথিবীকে ঘুরে দেখেন। তখন তিনি নিজ চোখে লক্ষ্য করেন যে পৃথিবী পুরোপুরি গোল, ঠিক আছে, গোলাকার, তবে পুরোপুরি গোল বলের মতো না, ঠিক আছে। মহাকাশ থেকে ছবিতে তোলা পৃথিবীতে গোলই দেখা যায়, কিন্তু পুরোপুরি গোল না। পৃথিবীর আসল আকৃতি কেমন, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে একটু চ্যাপ্টা, মানে উপরে কিন্তু উত্তর, নিচে দক্ষিণ, উত্তর আর দক্ষিণে একটু চ্যাপ্টা, ঠিক আছে। পূর্ব পশ্চিম দিকে সামান্য ফোলা, এগুলো মনে রাখো, এই পয়েন্টগুলো এমসিকিউর জন্য খুবই মনে রাখো, ঠিক আছে। উত্তর দক্ষিণে একটু চ্যাপ্টা আর পূর্ব পশ্চিমে সামান্য ফোলা, তাই পৃথিবী পুরোপুরি গোল না, অনেকটা অভিগত গোলকের মতো, কমলা লেবুর মতো। চ্যাপ্টা লেবু পৃথিবীও তেমন, ঠিক আছে। পৃথিবীর ব্যাস, ঠিক আছে, যেহেতু পৃথিবী পুরোপুরি গোল নয় তাই এর ব্যাস 2 রকম হয়। যদি গোল হইতো তাহলে এর ব্যাস একটা হইতো। আচ্ছা, মেরুদেশীয় যে ব্যাস সেটা হলো উত্তর দক্ষিণের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার, মুখস্থ করতে হবে। মেরুদেশীয় ব্যাসের দৈর্ঘ্য কত? 12,714 কিলোমিটার। আর নিরক্ষদেশীয় ব্যাস পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য 12,757 কিলোমিটার। দুই ব্যাসের পার্থক্য প্রায় 43 কিলোমিটার। তার মানে পৃথিবীর দুটো ব্যাস, পূর্ব পশ্চিমের যে ব্যাসটা সেটাকে বলা হয় নিরক্ষীয় ব্যাস, সেটার দৈর্ঘ্য 12,757 কিলোমিটার, মুখস্থ করে ফেলো। আর মেরুদেশীয় যে ব্যাস সেটা উত্তর দক্ষিণের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার, আর এদের যে পার্থক্য 43 কিলোমিটার। আচ্ছা, পৃথিবীর গড় ব্যাস ও ব্যাসার্ধ, পৃথিবীর গড় ব্যাসকে ধরা হয় 12,734.5 কিলোমিটার। এমসিকিউর জন্য পারফেক্ট গুরুত্বপূর্ণ। হিসাব সহজ করার জন্য ধরা হয় 12,800 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাস সহজ করে হিসাব করার জন্য 12,800 কিলোমিটার ধরা হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, মুখস্থ করে ফেলবা, এই তথ্যগুলো মুখস্থ করে ফেলবা। পৃথিবীর পরিধি দেখো, নিরক্ষীয় পরিধি দৈর্ঘ্য এই যে 40,700 কিলোমিটার, 40,077 কিলোমিটার, মুখস্থ করে ফেলো। এটাই পৃথিবীর সবচেয়ে বড় পরিধি। মেরুদেশীয় পরিধির দৈর্ঘ্য দেখো 40,009 কিলোমিটার। আচ্ছা, হিসাবের সুবিধার জন্য পৃথিবীর গড় পরিধি ধরা হয় 40,000 কিলোমিটার, মুখস্থ করবা, এইগুলো সব মুখস্থ করবা। পৃথিবীর পুরো দেখো, খুব সহজে যদি তুমি মনে রাখতে চাও তাহলে এই পয়েন্টগুলো তুমি মুখস্থ করে ফেলো। পৃথিবী পুরো গোল নয়, উত্তর দক্ষিণে চাপা, পূর্ব পশ্চিমে ফোলা, ঠিক আছে। আকার অভিগত গোলকের মতো, ঠিক আছে। গড় ব্যাস 12,800 কিলোমিটার, গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, আর গড় পরিধি 40,000 কিলোমিটার, ঠিক আছে। তাহলে টাইপ 4 এর আসো আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলি। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত কিলোমিটার? আমি যে বললাম না, ওইগুলো মুখস্থ করতে হবে। 12,714 কিলোমিটার। পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তাকার রেখার নাম কি? পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তাকার রেখার নাম, ঠিক আছে। সর্ববৃহৎ কল্পিত বৃত্তরেখার মান কত? পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তরেখার মান 0 ডিগ্রি, ঠিক আছে। কল্পিত বৃত্তরেখার মান 0 ডিগ্রি। পৃথিবীর আকৃতি 118তে আসো। এটা আমি একটু পরের টাইপে ব্যাখ্যা দেবো, ঠিক আছে। এটা কেন 0 ডিগ্রি হলো সেটা একটু পরের টাইপে ব্যাখ্যা দেবো, ঠিক আছে। কল্পিত রেখার মান 0 ডিগ্রি কেন হলো। পৃথিবীর আকৃতি, ঠিক আছে, পৃথিবীর আকৃতি 118তে আসো। পৃথিবীর আকৃতি পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত বা মোটা, মানে পৃথিবী এই যে এরকম অনেকটা এরকম। এটা হলো উত্তর আর এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, ঠিক আছে। এটা হলো পশ্চিম। আর পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কিছুটা চাপা, অনেকটা অভিগত গোলকের মতো, হ্যাঁ, ঠিক আছে। মানে উত্তর আর দক্ষিণে চাপা আর পূর্ব পশ্চিমে ফোলা, ঘ হবে। মহাকাশচারী গ্যাগরিন কত তারিখে পৃথিবীকে প্রদক্ষিণ করেন? মহাকাশচারী গ্যাগরিন কত তারিখে? 1961 সালের 12 এপ্রিল। 1961 সালে কোন মহাকাশচারী পৃথিবীকে প্রদক্ষিণ করেন? 1961 সালে কোন মহাকাশচারী? ইউরি গ্যাগরিন। ইউরি গ্যাগরিন কিসে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন? কিসে চড়ে? স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। পৃথিবীর প্রকৃত আকৃতি অনেকটা কিসের মতো? 122-এ আসো। পৃথিবীর প্রকৃত আকৃতি অনেকটা কিসের মতো? অভিগত গোলকের মতো,
মহাকাশচারী নীল আর্মস্ট্রং এডউইন অ্যালড্রিন চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীকে দেখেন কোন তারিখে? 123-এ আসো, 1969 সালের 21শে জুলাই। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 124-এ আসো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? যে 12,000, এই যে 12, এখানে কি লিখছে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, হ্যাঁ ঠিক আছে, এই যে এটা ওইখানে কমাটা হবে না, ঠিক আছে, কমাটা ওইখানে হবে না, কমাটা ওইখানে হবে না। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, ঠিক আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস আমরা এই যে এইটা হবে, ঠিক আছে, 12.755, ঠিক আছে, এটা একটু ভুল আছে, দেখি নিরক্ষীয় ব্যাসটা, দেখি এটা ভুল আছে মনে হচ্ছে। নিরক্ষীয় ব্যাস, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো এই যে 12, এই যে এটা নিরক্ষীয় ব্যাস, নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হলো 12,757, 12,757, এখানে ভুল দিছে তাই না? 12,757, দেখছো ওটা ভুল, 12,757, এটা ভুল দিছে, 12,757, 12,000, এটা ভুল দিছে, এটা হবে না, এই যে 12,757, ঠিক আছে, 12,757। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,400 কিলোমিটার, 6,400 কিলোমিটার। বেসিকটা নোটে তুইলো। পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে বলা যায় 126। পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে কি বলা যায়? ঠিক আছে, নিরক্ষীয় ও মেরুদেশীয় ব্যাস ভিন্ন, সম্পূর্ণ গোলাকার নয়, 1 আর 2, ঠিক আছে, ক হলো 1 আর 2। আচ্ছা, এবার টাইপ 5-এ, টাইপ 4-এর আমি আর সৃজনশীল প্রশ্ন রাখিনি, ঠিক আছে, টাইপ 4-এ সৃজনশীল প্রশ্ন রাখিনি। শোনো, টাইপ 5 হলো এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ, যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর অঙ্ক আছে, টাইপ 5-এ প্রচুর অঙ্ক আছে, আর এখানে অনেক কিছু বোঝার আছে, এটা আমি লাইভে দেখাবো তোমাদের, ঠিক আছে, এই যে অক্ষাংশ রেখা, অক্ষ কি, নিরক্ষরেখা কি, এগুলো আমি লাইভে দেখাবো, তোমাদের কমেন্ট চেক করবো, কমেন্ট চেক করে আমি বুঝবো যে তোমরা বুঝতেছো কিনা। আর এখানে কিন্তু প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে, 3 অধ্যায়ের অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো আমি যদি করো, এইখান থেকে প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে, এই অঙ্কগুলো আমি করাবো। এই যে দ্রাঘিমার যে অঙ্কগুলো আছে, এইখান থেকে এই যে সৃজনশীল, দেখো বোর্ডেও আসে, ঠিক আছে, এইখান থেকে সৃজনশীল থেকে এই অঙ্কগুলো সৃজনশীলে আসবে, ঠিক আছে, সৃজনশীলে এই ধরনের অঙ্ক প্রচুর আছে, মানে এইখান থেকে আমাদের অঙ্কগুলো ভালোভাবে শিখতে হবে। আর অঙ্ক আমি লাইভে করাবো, ঠিক আছে, অঙ্ক রেকর্ডে দিচ্ছি না, কারণ যদি বুঝতে পারতিস কি না সেটা আমি কমেন্টে দেখবো, ঠিক আছে, এই কারণে অঙ্কগুলো, এই যে দেখো, এই যে এখানের যে অঙ্কগুলো আছে, এগুলো বোর্ডের অঙ্ক, এই অঙ্কগুলো আমি তোমাদের লাইভ ক্লাসে করাবো। এই অঙ্কগুলো, সবগুলো অঙ্ক আমি লাইভে করাবো, এই অঙ্কগুলো আমি নিজে লিখে করবো, আর নতুন টেকনিকে করবো, এভাবে গাইডের মতো করবো না, ঠিক আছে, গাইডের মতো এই অঙ্কগুলো গাইডের টেকনিকে আমরা করবো না। তাহলে আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। আমরা এই যে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়টা আমরা এই পর্যন্তই রাখলাম। দ্বিতীয় অধ্যায় টাইপ 8, ঠিক আছে, 8টা টাইপ আমি রাখছি দ্বিতীয় অধ্যায়, কিন্তু আমি তোমাদের করাইলাম কয়টা টাইপ বলো তো? তোমাদের আমি কিন্তু করাইছি 4টা টাইপ, অর্ধেক করাইছি, কারণ এই 4টা টাইপ মুখস্থ করার মতো পড়া, কঠিন কিছু না, মুখস্থ করতে হবে, এই কারণে সহজ 4টা টাইপ আমি পড়াই দিছি। কিন্তু দেখো মোট হলো আমাদের 8টা টাইপ, এই 8টা টাইপ, এই যে 8টা টাইপ, এই 8টা টাইপ, তাহলে বাকি আরও যে 4টা টাইপ থাকলো, এই 4টা টাইপ আমি তোমাদের খুব দ্রুত লাইভে এসে শেষ করে দেবো। মানে এখানে অঙ্ক যেগুলো আছে আমি নিজে লাইভে করাবো, আর কমেন্টগুলো চেক করে দেখবো যে তোমরা বুঝতেছো কিনা। তাহলে ভালো থাকো, ঠিক আছে, ভালো থাকো। আরেকটা অধ্যায় আমাদের আছে 14 অধ্যায়, সেই অধ্যায়টাও আমি তোমাদের খুব দ্রুত দিয়ে দেবো। আর বোর্ডের এমসিকিউ আর বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো আমি তোমাদের ওই যে অধ্যায়গুলো আগে করাইছি, 1 অধ্যায়, তারপরে 3 অধ্যায়, এইগুলোর আমি বোর্ডের এমসিকিউ, বোর্ডের সৃজনশীলগুলো দিয়ে দেবো। আমার শরীরটা ভালো না, সবাই আমার জন্য দোয়া করো, ঠিক আছে। আর তোমাদের সাথে লাইভে আবার আমার দেখা হবে ভূগোল ক্লাসে। ভালো থাকো সবাই। আর পৌরনীতির প্রথম অধ্যায়টা তোমরা পাওনি, সেটা আমি জানি, এটা আসলে আমারও কপাল খারাপ, তোমাদেরও কপাল খারাপ। প্রথম অধ্যায়টাও আমি ক্লাস নিছিলাম, রেকর্ডে পাইতা, কিন্তু ওই ক্লাসটা হারাই গেছে। তাহলে প্রথম অধ্যায়ের ক্লাসটা আমি আবার নেবো ইনশাল্লাহ। শরীর দোয়া করো, শরীরটা ভালো হোক। আমি পৌরনীতিও প্রথম অধ্যায়ের ক্লাস তোমাদের দিয়ে দেবো। আর কৃষি শিক্ষা নিয়ে টেনশন করো না, কৃষিও আমি খুব দ্রুত তোমাদের শেষ করে দেবো, ঠিক আছে। কৃষি সব রেডি হয়ে রয়েছে, কৃষিও খুব দ্রুত শেষ করে দেবো। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।